তৃণমূলের সংসদীয় দলে ভাঙন। লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদদের সংখ্যা এখন 20। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, ডক্টর শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বসুনিয়া, অসিত কুমার মাল, অরূপ চক্রবর্তী, সায়নী ঘোষ, এমনকি খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠান, মিতালি বাগ, মালা রায়, কালীপদ সোরেন, দীপক অধিকারী, জুন মালিয়া, পার্থ ভৌমিকের নাম বিদ্রোহী সাংসদদের তালিকাতে। তাদের সই সেটাও দেখতে পাওয়া গিয়েছে। তৃণমূলের এই সংসদীয় দলে ভাঙন। লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদের সংখ্যা এখন 20। ইতিমধ্যেই সেই তালিকা সিএনের হাতে এসেছে। সেই তালিকা একবার আপনাদের দেখাচ্ছি, কারা কারা সই করেছেন এই বিদ্রোহী সাংসদদের যে তালিকা, কাদের কাদের সই রয়েছে, কাদের নাম রয়েছে দেখাচ্ছি আপনাদের। কিন্তু বেশ কিছু সাংসদদের প্রতিক্রিয়া তো আমরা আবার পেয়েছি। এর আগে যখন এই সংসদীয় ভাঙন একটা দেখতে পাওয়া যাচ্ছিল, তখন বেশ কিছু সাংসদ তারা বলছেন যে না, আমরা তৃণমূল সুপ্রিমোর পাশেই রয়েছি। তাহলে যদি তারা তৃণমূল সুপ্রিমোর পাশেই থাকেন, তাহলে কেন তারা সই করলেন, এই প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই তালিকা সিএনের হাতে এসেছে, যদিও সিএন তার সত্যতা যাচাই করেনি। তবে এই মুহূর্তে আপনাদের সেই তালিকা একবার দেখানোর চেষ্টা করছি। যদিও এটা কতটা সত্যতা রয়েছে অবশ্যই সেটা আমাদেরও নজর রয়েছে, কারণ এই মুহূর্তে এই তথ্য একদিকে সামনে আসে লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদ, তাদের সই। পরিষদীয় দলের পর তৃণমূলের সংসদীয় দলেও এই ভাঙন, তার জল্পনা জোরদার। এই আবহে তৃণমূলের 20 জন স্বাক্ষর সম্বলিত কয়েকটি পাতা প্রকাশ্যে এসেছে। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এই 20 জন সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে আলাদা ব্লক গঠনের আর্জি জানিয়েছেন। যদিও স্বাক্ষর সম্বলিত এই পাতাগুলি চিঠির অংশ কিনা, সেই চিঠি হলে আদৌ স্পিকারের কাছে পাঠানো হয়েছে কিনা তা এখনো কিন্তু স্পষ্ট নয়। এবং এই প্রকাশিত তালিকা, মানে যে তালিকা এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে, যদিও সেই তালিকার সত্যতা সিএন যাচাই করেনি। একবার দেখাচ্ছি তবু আপনাদের সেই তালিকা। যে কাগজ প্রকাশ্যে এসেছে তাতে প্রথমেই স্বাক্ষর রয়েছে বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। তার স্বাক্ষরের পাশে লেখা রয়েছে চিফ হুইপ, অর্থাৎ মুখ্য সচেতক। ক্রম অনুযায়ী তারপরেই স্বাক্ষর রয়েছে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের। তার স্বাক্ষরের পাশে লেখা ডেপুটি লিডার, অর্থাৎ উপদল নেতা। ক্রমানুসারে তারপর স্বাক্ষর করেছেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, বোলপুরের সাংসদ অসিত মাল, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। এর মধ্যে দেখতে পাওয়া গিয়েছে যে দীপক অধিকারী, ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব, তারও সই রয়েছে। এদিকে তিনি আবার পরবর্তীতে দাবি করেছেন যে না, তিনি তৃণমূল নেত্রীর পাশেই রয়েছেন। তাহলে কেন তিনি সই করলেন, এই প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। এবং বেশ কিছু প্রশ্ন এই তালিকা প্রকাশে আসতেই একটা প্রশ্ন উঠছে যে এতদিন ধরে তো একটা একনায়কতন্ত্র চলছিল। 19 জন সাংসদ বিদ্রোহের পর দলনেত্রীর তথাকথিত একনায়কতন্ত্র, সেটা কি তবে দলের অন্তরে এবার মুখ থুবড়ে পড়ল? এতদিন ধরে এই সাংসদ আমরা দেখতে পেয়েছি যে বিধায়করা তারাও একটা বিদ্রোহী দল তৈরি করেছে, যদিও সেটা তারা তৃণমূলেই রয়েছে, তৃণমূল সুপ্রিমোকেই তারা তাদের নেত্রী হিসাবে মানছেন, কিন্তু তারা আলাদা হয়েছে। এবার সংসদীয় দল, সেখানেও ভাঙন দেখা যাচ্ছে। কি ভবিষ্যৎ এই সংসদীয় দলের, অবশ্যই সেটা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজরুম থেকে এডিটর ভাস্কর দত্ত রয়েছেন। ভাস্কর, প্রথমেই এই যে সংসদীয় দলে ভাঙন, একের পর এক 20 জন সাংসদ, একজন দুজন নয়, 20 জন সাংসদ, তাদের সই তালিকা, যদিও তার সত্যতা আমরা সিএন যাচাই করিনি, কিন্তু এর ব্যাখ্যাটা তুমি কিভাবে দেবে? দেখো, একেবারেই যে চিঠিটি আমাদের হাতে এসছে বা যেটা স্বাক্ষরের যে চিত্রটা আমাদের সামনে এসছে বা সিএনের হাতে এসছে, তুমি যেটা বললে আমি সেটা বলছি যে এই স্বাক্ষরের যে চিঠিটি বা একটি পেজ যেখানে প্রচুর সাংসদের স্বাক্ষর রয়েছে, সেটা সত্যতা স্বীকার আমরা করিনি, কিন্তু এই খবরটি ভাইরালের মতন সমস্ত স্তরে ছড়িয়েও গিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে চিত্রটি আমাদের সামনে দেখা দিচ্ছে বা যে ছবিটি বা যে লেটারের একটি পেজ আমাদের সামনে এসছে, যেটা মনে করা হচ্ছে যে এই স্বাক্ষর সম্বলিত লেটারটা
তৃণমূলের যারা বিক্ষুব্ধ সাংসদ তারা স্পিকারকে দিয়েছেন। কবে দিয়েছেন এই ডেট কিন্তু ওই যে পত্রটি আমাদের কাছে এসছে বা যে পেজটি আমাদের কাছে এসছে সেখানে নির্দিষ্ট করে কিছু নেই। ওই যে লেটার স্পিকারকে দেওয়া হয়েছে তারই এটা অংশ কিনা এখনো পর্যন্ত সেটাও শিওর নয়, কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে এইটা স্পিকারকে তারা দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে খুব স্বাভাবিকভাবে যে চিঠিটি বা যে ওই স্বাক্ষর সম্বলিত যে পেজটি আমাদের হাতে এসছে সেখানে প্রথমে যে নামটি রয়েছে সেটা কাকলি ঘোষ দস্তিদারের, এবং কাকলি ঘোষ দস্তিদারের নামের পাশে চিফ হুইপ কথাটাও কিন্তু লেখা রয়েছে। দ্বিতীয় যে নামটি রয়েছে সেটা হচ্ছে শতাব্দী রায়, এবং যেখানে ডেপুটি লিডার তার নামের পাশেও কিন্তু লেখা রয়েছে। এই পর্যায়ক্রমে যে নামগুলো আমরা সেখানে পাচ্ছি সেখানে মালা রায়ের নামটিও কিন্তু রয়েছে। এরপর আরও দুটো নাম সংযুক্তকরণের জায়গায় আসছে, সেটা হচ্ছে একটা রচনা বন্দ্যোপাধ্যায় আর দ্বিতীয়টি হচ্ছে সায়নী ঘোষ। এই নামটিও কিন্তু যুক্ত হচ্ছে। এইখানে একটা টুইস্ট তৈরি হচ্ছে। কি টুইস্ট না তুমি জানো শোভ, গত 5 তারিখ মানে 5ই জুন মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের যে দলীয় কার্যালয় সেখানে তিনি একটা বৈঠক করেন, এবং বৈঠকের পর একটা নতুন কমিটি তৈরি করেন। সেই কমিটিতে কিন্তু এই মালা রায়ও ছিলেন এবং সায়নী ঘোষও ছিলেন, এদের দুজনকে কিন্তু রেখে দেওয়া হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? বাকিদের কিন্তু রাখা হয়নি, খেয়াল করে দেখো। এবং তার পাশাপাশি আবার আমরা এটাও জানি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু চিফ হুইপ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই লেটারটি বা এই স্বাক্ষর সম্বলিত যে পেজটি আমাদের হাতে এসছে এটা যদি স্পিকারকে দেওয়া হয়ে থাকে, স্পিকারকে দেওয়া যে চিঠি সেই চিঠির একটি অংশ হয়ে থাকে, তাহলে সেই চিঠিটি দেওয়ার পরেই কি মমতা বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ বদল করলেন? অর্থাৎ চিফ হুইপ থাকা অবস্থাতেই কাকলি ঘোষ দস্তিদার এই চিঠি দিচ্ছেন, এবং সেই চিঠির খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় কি চিফ হুইপ বদলে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিফ হুইপের দায়িত্ব দিচ্ছেন? খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্নগুলো জোরালো হচ্ছে। 1, 2 তুমি জানো সৌম যে যদি এই সাংসদদের একটা তৃণমূল থেকে বেরিয়ে এসে আলাদা ব্লক তৈরি করতে হয় তাহলে সংসদীয় নিয়ম অনুযায়ী 2/3 কিন্তু সমর্থন থাকতে হবে। তৃণমূলের 29 জন সাংসদ রয়েছে, সেখানে দাঁড়িয়ে 2/3 ক্ষেত্রে 19টি সাংসদের সমর্থন কিন্তু দরকার। এবং যে চিঠিটি আমাদের বা চিঠির যে পেজটি আমাদের সামনে এসছে যেখানে একাধিক সাংসদের স্বাক্ষর রয়েছে সেখানে কিন্তু 19 জন সাংসদের স্বাক্ষর রয়েছে পাওয়া যাচ্ছে। এইবার এখানটাতেই তৈরি হচ্ছে প্রশ্ন যে তাহলে একেবারে নির্দিষ্ট সংখ্যা মেনটেন করেই কি তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদের টিমটা এগোচ্ছে যে তারা নতুন ব্লক তৈরি করবে? স্বাভাবিকভাবেই তাহলে প্রশ্ন উঠছে যে আসল তৃণমূল কারা? তার কারণ তুমি জানো যে বিধায়কদের মধ্যে ইতিমধ্যেই কিন্তু ভাঙন দেখা গেছে, এবং আজকেও আমরা দেখেছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি সেখানে পরিষ্কার দাবি করেছেন যে 68 জন বিধায়ক তাদের সঙ্গে আছেন এবং আরও বেশ কয়েকজন বিধায়ক নাকি এখনও যোগাযোগ করছেন। যদি এমনটা হয়, অলরেডি 68 জন বিধায়ক থাকা মানেই বিধায়ক দলের কিন্তু 2/3 বেশি সংখ্যক বিধায়ক কিন্তু এই বিক্ষুব্ধ দলে চলে এসেছে। অর্থাৎ বিধায়ক দলের ভাঙনটা নিশ্চিত, এবং তারা চাইলেই আলাদা ব্লক তৈরি করতে পারে। প্রয়োজন এখন সংসদীয় ক্ষেত্রে যে 2/3। এবার এই যে 19 জন সাংসদ এখানে স্বাক্ষর করেছেন, এই 19 জন যদি বিক্ষুব্ধ সাংসদ নতুন ব্লকের দাবি জানায় তাহলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস কোনটা আসল, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আসল, একদম সেই প্রশ্ন থাকবে। এখান থেকে একটু বিরত করছি ভাস্কর, আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন। তোমার প্রশ্ন ভাস্কর। আমরা এই তথ্য যখন থেকেই আমাদের সামনে আসছে, বারবার করে সামনে চলে আসছে মহারাষ্ট্র মডেল, শিন্ডে মডেল, এনসিপি মডেল, এই মডেলগুলোর কথা বারবার করে উঠে আসছে। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় তুমি যেমনটা তুলে ধরছো ভাস্কর, আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন। তোমার প্রশ্ন। অমিতাভদা, যে চিঠির একটি পেজ আমাদের সামনে আসছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 19 জন তৃণমূল সাংসদের স্বাক্ষর রয়েছে, এবং সেখানে রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নীর নামও যুক্ত রয়েছে। 19 জন সাংসদ মানে তৃণমূলের 29 জন সাংসদের মধ্যে 19 জন মানে 2/3। তাহলে কি সংসদীয় ক্ষেত্রেও তৃণমূলের ভাঙনটা একেবারে নিশ্চিত হয়ে পড়ল? এবং আসল তৃণমূল কে বা কারা, এখন এই প্রশ্নটা কি উত্তর পাওয়া একটু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে?
একেবারেই তাই। অর্থাৎ কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত, অজিত পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখের প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেসের যুগাবসান হলো, সেই তৃণমূল বুঝে গেল কার্যত। এবং এখন যে নবোদিত তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস যে সাংসদদের নিয়ে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বিধায়কদের নিয়ে তারা একসঙ্গে চলার চেষ্টা করছে, এদের আত্মপরিচয় যেমন প্রতিষ্ঠা করতে হবে, তেমনি তৃণমূল নামটার সঙ্গে লেপটে যাওয়া যে কলঙ্ক, সেটাকেও মোচন করার চেষ্টা করতেই হবে। একই সঙ্গে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তৃণমূলের যে এখনো 1600 কোটি টাকার একটা বিরাট তহবিল, দলীয় তহবিল রয়ে গেছে, সেই টাকাটা কিভাবে, কোথায়, কাদের হাতে যাবে, সবটা মিলিয়ে তৃণমূল কংগ্রেস দল হিসেবে, আমি আগেও বলেছি, একেবারে ধূমকেতুর মতো উদয় এবং ধূমকেতুর মতোই প্রস্থান। এবং ধূমকেতুকে অমঙ্গলের প্রতীক বলেই মনে করা হয়। ঠিক বাংলার রাজনীতির ক্ষেত্রেও, ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রেও এই ধূমকেতুর আগমনে কারণ ভালো হয়নি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পরিবারের লোকজন ছাড়া। এটা স্পষ্ট যে সংসদীয় রাজনীতিতে বহুবার আমরা এরকম দল ভাগ দেখেছি, ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের ক্ষেত্রে গড়িমসি দেখেছি, স্পিকারের কাছে, শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে বিভিন্ন অভিযোগ জমা পড়েছে, কিন্তু সেগুলো খতিয়ে দেখা হয়নি বা সময়ের মতো সময় চলে গেছে। কিন্তু যে ঘটনা ঘটেছে এই মুহূর্তে, এইবারে তৃণমূল কংগ্রেসের ভেতরে, সে এক অভূতপূর্ব সাংবিধানিক সংকট তৈরি করছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক দৌড়চ্ছেন কংগ্রেসের দিকে, আর তার গরিষ্ঠ অংশের সাংসদ দৌড়চ্ছেন এনডিএর দিকে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভেতরে যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতা আজকে এদের স্পষ্ট হয়ে গেল। এরা কোনো সুনির্দিষ্ট আদর্শের ভিত্তিতে কোনোদিনই রাজনীতি করেনি, সুতরাং তাদের রাজনৈতিক দেউলিয়াপনা আজকে আরো বেশি বেশি করে মানুষের সামনে প্রকাশ্যে চলে এসেছে। ঠিক একই ঘটনার প্রেক্ষিতে বলা যেতে পারে যে একের পর এক রাজ্যসভার সাংসদরাও পদত্যাগ করছেন। এই যে রাজ্যসভার সাংসদরা যে পদত্যাগ করছেন, সেইখানে রাজ্যসভার যে সাংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে অবধারিতভাবে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির বেশ কিছু সাংসদ পৌঁছে যাবে। সেক্ষেত্রে মোদীর সরকারের যে কিছু আসন ঘাটতি রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে ছিল, সেই জায়গাটায় কিন্তু অনেক বেশি সুবিধা, অ্যাডভান্টেজ পাবেন মোদী সরকার। এবং চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের উপরে যে নির্ভরতা তার এতদিন ছিল, যার সুবাদে বিভিন্ন পেয়ারা আবদারও তাকে মেনে নিতে হয়েছে হয়তো সাময়িকভাবে, সেইগুলোর থেকে অনেকখানি মুক্তি পাওয়া যাবে। এবং কার্যত এই তৃণমূল কংগ্রেসের এই বিদ্রোহী সাংসদরা বা মূল ধারা তৃণমূল কংগ্রেস, এখন এরাই চিহ্নিত হবেন সম্ভবত, সেই দিকেই এগোচ্ছে গতি প্রকৃতি। তারা যদি শেষ পর্যন্ত এনডিএ শরিক হয়ে যান বা অদূর ভবিষ্যতে তারা যদি বিজেপির সঙ্গে একসঙ্গে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হন, তাতে আমি বিস্মিত হবো না। কারণ এই রাস্তা ওনার দলনেত্রী দেখিয়ে গেছেন, কখনো এপাশ কখনো ওপাশ, এপাং ওপাং ঝপাং করে রাজনীতি করবার রাস্তা তিনিই দেখিয়ে গেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় রইলেন কি রইলেন না সেটা বড় প্রশ্ন নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রইলেন কি রইলেন না সেটা বড় প্রশ্ন নয়, তার চেয়ে অনেক বেশি প্রশ্ন যে জায়গায় এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস তার নিজের অবস্থান, নিজের পরিচয়, নিজের আত্মনির্ধারণ কিভাবে করবে। আমরা সেদিকে তাকিয়ে থাকবো। সংসদীয় রাজনীতির এক অদ্ভুত টানাপোড়েনের মাঝখানে এসে পড়লাম আমরা। একেবারেই ধন্যবাদ অমিতাভদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। সোম, অমিতাভদা যেটা বলছিলেন সেই জায়গা থেকে কিন্তু খুব পরিষ্কার যে আজকের যে বাতাবরণটা তৈরি হয়েছে বা যে জটিলতাটা তৈরি হয়েছে বা যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকট কিন্তু এক নয় একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস দলটা আদৌ থাকবে কিনা সেই প্রশ্ন যেমন থাকছে, দলটা যদি থাকে সেটা কাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে সেই প্রশ্ন যেমন থাকছে, ঠিক তার পাশাপাশি তৃণমূল সাংসদের এক পক্ষের এনডিএর দিকে যাওয়া আর এক পক্ষের আবার কংগ্রেসের দিকে চলে যাওয়া, এই জায়গাটা নিয়ে তাদের যে সিদ্ধান্ত, একদম এখান থেকে ভাস্কর, এই যে আদর্শের, আমরা অমিতাভদাও বলছিলেন আদর্শের বিষয়, মানে দলটারই আদর্শের বিষয় নিয়ে যখন প্রশ্ন উঠছে, তাহলে এই যে সাংসদরা এতদিন তারা ছিলেন দলে, এতদিন তারা টিকিট না পেলে তাদের বলতেন অক্সিজেন পাওয়া যাচ্ছে না, কাজ করতে পারছেন না মানুষের হয়ে, টিকিট পেলেন, লড়লেন, এখন যখন দেখছেন দলটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, তাহলে সেই আদর্শের জন্য তারা কাজ করছিলেন না, ক্ষমতার মধু খেতে তারা দলে ছিলেন এতদিন? এই প্রশ্ন এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। আবার তৃণমূলের সাংসদরা যে দাবি করছেন, আমি এর আগেও বলেছি, এই তৃণমূল কংগ্রেস 2011-তে আসার পর যে কায়দায় কংগ্রেসকে ভেঙেছিল এই রাজ্যে, সেই সময় কংগ্রেসের যারা তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছিল
ঠিক সেই সময় কংগ্রেসের সেই সমস্ত মানুষেরা যে যুক্তি দেখিয়েছিল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে, রাজ্যের উন্নয়নের স্বার্থে আমরা তৃণমূলের হাত ধরছি বলে যে সমস্ত কংগ্রেস নেতারা তৃণমূলে জাম্প করেছিল, আজকে কিন্তু ঠিক সেই কায়দাতেই তৃণমূল কংগ্রেসের সাংসদরা জাম্প করছেন বা তৃণমূলের মূল স্রোত থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছেন। সেটা চোর চোর স্লোগান বা ডিম থেরাপি থেকে বাঁচতে হোক, কিংবা তাদের যে যুক্তি, অর্থাৎ তারা এনডিএর সঙ্গে যুক্ত হতে চাইছে, তার কারণ সরকারের সঙ্গে যুক্ত হতে চাইছে যাতে তারা উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। অর্থাৎ যুক্তি সেদিনও যা ছিল কংগ্রেসদের মানুষদের তৃণমূলে যাওয়ার ক্ষেত্রে, আজ তৃণমূলের বিক্ষুব্ধদের কিন্তু একই যুক্তি তৃণমূল থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে। সুতরাং এর প্রশ্নের উত্তর আসলটা কি সেটা তো তারাই বলতে পারবেন। কিন্তু অমিতাভ দা আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে, সেটা হলো যে রাজ্যসভার যে জায়গাটি, সেখানে প্রচুর সাংসদ আবার ইস্তফা দিচ্ছেন। এবার এই বাংলায় বিজেপির বিপুল জয়ের ফলে খুব স্বাভাবিকভাবে এই রাজ্য থেকে বিজেপির একাধিক সাংসদ কিন্তু রাজ্যসভায় যাবেন, যা রাজ্যসভাতে কিন্তু বিজেপির ভিতকে আরো একটু মজবুত করবে। এবং তুমি জানো যে ডিলিমিটেশন বিল সহ একাধিক বিল কিন্তু আটকে রয়েছে এই সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক না মেলার ক্ষেত্রে। একদিকে ইন্ডিয়া জোট বা ইন্ডি জোট বা যাই বলি না কেন, সেই ইন্ডি জোটের মধ্যে একটা ভাঙন লক্ষ্য করা যাচ্ছে। ডিএমকে জোট থেকে বেরিয়ে গেছে, আম আদমি পার্টিও কংগ্রেসের ওপর ক্ষুব্ধ, এমনকি সিপিএমও ক্ষোভ প্রকাশ করেছে। আমি ধরে নিলাম সিপিএম বা অন্য যে শরিক দলগুলো আছে তারা হয়তো অবশ্যই কংগ্রেসের সঙ্গে থাকবে বা এনডি জোটে থাকবে, কিন্তু ডিএমকে যদি মানানো যায় এবং এই যে বাংলা থেকে যে সংখ্যক রাজ্যসভায় সদস্য পৌঁছে যাবে এবং যারা লোকসভায় রয়েছে তৃণমূলের সাংসদরা যারা বিক্ষুব্ধ, তারা এনডিএর সঙ্গে যুক্ত হবেন নাকি নিজেদের একটা আলাদা ব্লক তৈরি করে তারা এনডিএকে সমর্থন করবেন, অর্থাৎ এনডিএর কোনো বিলকে তারাও সমর্থন করছে, এই অবস্থায় তৈরি হবে। আলটিমেট কিন্তু লোকসভা এবং রাজ্যসভায় কিন্তু শক্তিশালী হচ্ছে। এখান থেকে তৃণমূল সুপ্রিমোর একটা কথা মনে পড়ে গেল ভাস্কর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিরোধী শূন্য করে দেবেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে তাদেরই দলটা শূন্য হতে বসেছে। একসময় সিপিএমকে বারবার কটাক্ষ করেছিলেন, এখন তারই দলটার অবস্থা সেই। না, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শূন্য হওয়ার কথা তিনি বলেননি, তিনি কংগ্রেসকেও দোষারোপ করেছিলেন, এমনকি রাহুল গান্ধীর দিকেও তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছিলেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতিটা এমনভাবে তৈরি করা হচ্ছিল যেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে জিতে গেলে তিনি আইএনডিআই জোটের প্রধান মুখ হয়ে আসবেন এবং আগামী 2029-এ ওই ইন্ডি জোটের প্রধানমন্ত্রী মুখ নাকি তিনিই হবেন, এমনও কথা রটিয়ে দেওয়া হয়েছিল। প্রশ্ন হচ্ছে সেটা নয়, প্রশ্ন হচ্ছে যে আজকে সেই কংগ্রেসের দৌড়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বারস্থ হতে হচ্ছে, আজকে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর সঙ্গে গিয়ে মিট করতে হচ্ছে এবং তাদেরকে হাতে পায়ে ধরতে হচ্ছে বাঁচার তাগিদে, অস্তিত্ব রক্ষার তাগিদে। কংগ্রেস তাদেরকে আদৌ নেবে কি নেবে না এটা জল্পনা, আমি এই জল্পনার মধ্যে ঢুকছি না, তার কারণ তাতে অনেকগুলো প্রশ্ন তৈরি হবে। আমি এর আগেও বলেছি যে বাংলা কংগ্রেস একেবারে এখন এই পরবর্তীতে জলটা ঠিক কোন দিকে গড়াচ্ছে, কোন পাত্রে গিয়ে ধারণ করছে সেদিকে অবশ্যই নজর থাকবে। ভাস্কর, আপাতত ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে নিউজরুম থেকে এডিটর ভাস্কর দত্ত ছিলেন। অবশ্যই এই বিষয়ে আপনাদের শোনাবো বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি কি বলেছেন। মমতা ব্যানার্জির কাছে খুব, আসলে কাছের বলতে ক্ষমতা কেন্দ্রিক সব কাছের ছিল। তাই আজকে মমতা ব্যানার্জি যেভাবে অন্যায়গুলো করেছে তার প্রশ্রয়ে তার ভাইপোকে সুবিধা দেওয়ার জন্য সবকিছু থেকে কাটপানি এবং সবকিছু থেকে অর্থ সংগ্রহ যেটা করেছেন, সারা বাংলা জুড়ে সেই অর্থগুলো জনগণ দিয়েছে পরোক্ষভাবে। জনগণের অর্থ সরকারের জায়গায় জমা পড়েনি, সবকিছু কাটপানি খেয়েছে। তাই বর্তমানে ক্ষমতা থেকে চলে গেছে, তদন্ত হচ্ছে স্বাভাবিক, তার পাশে থাকার লোক কেউ নাই, কারণ এই পাপ কর্মের ভার কেউ কোনোদিন নেয় না, এটা আমরা জানি, এটাই নিয়ম। তাই তার সঙ্গে কে থাকবে? মমতা ব্যানার্জি বা অভিষেকের সঙ্গে তাই থাকার কেউ নেই। একসঙ্গে কাছের লোক হলেও এখন সব দূরেরই চলে যাওয়ার কথা, কারণ অন্যায়গুলো করেছে তাকে তার সাজা দিতে হবে।